जन्नत के पत्ते লিখেছেন নিম আহমেদ। পর্ব ৪৭। লম্বা লম্বা পা ফেলে সে স্টাডি রুমের দিকে এগিয়ে গেল। সে বিনা শব্দে দরজা ঠেলে ভেতরে ঢুকলে চেয়ে বসে থাকা বাহারি গুল চমকে মাথা তুলল। সম্পূর্ণ কোকড়ানো চুল পনিটেলে বাঁধা, লম্বা ফ্রক পরা বাহারিকে সত্যি খুব বিষণ্ণ লাগছে। তবে আব্দুর রহমানকে দেখা মাত্রই বাহারির চোখ দুটো ঝলমল করে উঠল। আব্দুর রহমান! সে চেয়ার থেকে উঠে টেবিল ঘুরে সামনে চলে এলো। বাহারি গুলের ফুলের মতো চেহারা আনন্দে হেসে উঠল। অন্যদের কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে, তাই না? সে তো রাগ নিয়ে বলল যে বাহারি থেমে গেল। তোর মুখের আলো নিভে গেল। তোমার জন্য আমি কি না করি, আর তুমি বিনিময়ে আমার সমস্যাগুলো বাড়াও। তুমি আমার শত্রু না বন্ধু? বাহারির বড় বড় বাদামি চোখে পানি এসে গেল। তুমি কি আমার উপর রাগ করেছো আব্দুর রহমান? না না, আমি তোমার উপর খুব খুশি। এত টাকা খরচ করে, এত কষ্ট করে আমি তোমার জন্য পাসপোর্ট করেছি, নতুন পরিচয়, নতুন ঘর, নতুন জীবন, আর তুমি সেটা পুড়িয়ে দিয়েছো। আব্দুর রহমান এমন ভাবে থমকালো যে কথায় কোনো সীমা রইল না। বাহারে ভীত হতভম্ব হয়ে মাথা নিচু করে আবার চেয়ারটায় গিয়ে বসে পড়ল। আমার নতুন ঘর লাগবে না। আমি চলে গেলে তুমি সাহায্য করবে কে? আমি তোমাকে সাহায্য করার ওয়াদা করেছি। তোমার আমাকে দরকার, এই জন্যই আমি যাইনি। কিছুক্ষণ পর মাথা তুলে খুব জ্ঞানী মানুষের মতো বাহারে ব্যাখ্যা করলো। আচ্ছা, আমার তোমাকে দরকার, ব্যঙ্গের সুরে বলল সে। তারপর এগিয়ে এসে চেয়ার টেনে পায়ের ওপর পা তুলে বসলো। এখন তাদের মাঝে একটা টেবিল দেয়াল হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, দরকার আছে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমার কোনো বোকা বাচ্চার সাহায্য লাগবে না, শুনেছো তুমি? আমাকে বাচ্চা বলা বন্ধ করো। বাহারে চাপা রাগ নিয়ে তাকে দেখলো। আর 5.5 বছর পর আমি 15তে পড়বো। তারপর 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 তুমি তখন আমাকে বিয়ে করবে, করবে না? ভয়ে সে জিজ্ঞাসা করলো। আয়সা না থাকলো তো সবসময় মনে হয় কোথাও না কোথাও থেকে আয়সা থেকে নজর রাখছে। বাহারে গুল। আব্দুর রহমান অনীহা ভরা ভঙ্গিতে মাথা নাড়ল। আমি তোমাকে কখনো বিয়ে করব না, বরং তুমি যে করছো তাতে তুমি আমাকে ঠিক মৃত্যুর মুখে ঠেলে দেবে। না, এইভাবে বলো না। আমি তোমাকে আঘাত দিতে পারি না। ওর চোখ টলমলে উঠল। কিন্তু তুমি সবসময় আমাকে আঘাত দাও, সবসময় আমার সাথে মিথ্যে বলো। আচ্ছা, কি মিথ্যে বলেছি আমি? আমিও একটু শুনি। তার ভঙ্গি একই রকম কঠিন, তবু চোখের পলক শুরু করে এমনভাবে তাকে দেখলো যে বাহারের মনে হলো সে যেন কৌতূহল নিয়ে তার কথা শুনতে চাইছে। তার রাগও যেন একটু নরম হয়েছে। অনেকগুলো মিথ্যে। আদালারে যত সিগাল আছে তার চেয়েও বেশি মিথ্যে তুমি আমাকে বলেছ। সে অভিমানী ভঙ্গিতে কিন্তু ভয়ে ভয়ে বলল, কিন্তু এখন আমার সব জানা হয়ে গেছে। আমার সম্পর্কে কি জানলে উদাহরণ দাও শুনি। বাহারের মনে হলো সে একটু হাসলো। চ্যালেঞ্জ ছড়া এক হাসি, উস্কানি দেওয়ার মতো হাসি। অনেক কিছু, যেমন তোমার আসল নাম আব্দুর রহমান নয়, আর এটাও যে তোমার নাম জিহান সিকান্দার, আর তুমি, হ্যাঁ, সেই কাজিন। জিহান হঠাৎ হেসে উঠল। বাহারের সাহস বাড়ল। তার খারাপ লাগে বাহারিকে সে বকা দেবে না, তাই বাহারের সাহস আরেকটু বাড়ল। সবর হলো না আয়েশার। আমি বলেছিলাম যাওয়ার সময় তোমাকে বলতে, ও এখনই বলে দিয়েছে। সে বেশ নিশ্চিত ভঙ্গিতে বলল। সে যাওয়ার সময় বলেছে। তুমি খুব মিথ্যা বলো আব্দুর রহমান। বাহারে অভিমানী দৃষ্টিতে তার দিকে তাকালো। এই কথা তুমি কয়জনকে বলেছ? সে চেয়ার থেকে উঠতে উঠতে গম্ভীর সুরে প্রশ্ন করল। এবার তার চেহারা আবারও নিরাবেগ হয়ে উঠল। না রাগ, না আগে সেই মৃদু হাসি। কাউকে না, প্রমিস। আমি আশা করি তুমি এটা গোপন রাখবে। তুমি কি গোপনীয়তা রক্ষা করতে পারো বাহারে গুল? দুই হাতের তালু টেবিলের উপর রেখে সে সামনের দিকে ঝুঁকে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো। বাহারে মাথা নেড়ে বলল, আমি গোপনীয়তা রক্ষা করতে পারি। তোমার পাসপোর্ট কোথায়? আমি পুড়িয়ে ফেলেছি, আর আমি এখান থেকে কোথাও যাব না। কয়েক মুহূর্ত আগে আব্দুর রহমানের হাসির প্রভাব এখনো বাহারের ওপর আছে, তাই সে যেন একটু অভিমানী ভঙ্গিতে বলল, আমি তোমার জন্য শীঘ্রই নতুন পাসপোর্ট পাঠিয়ে দেব, আর তোমাকে যেতেই হবে, কারণ আমি এখান থেকে চলে যাচ্ছি। সে আবার সোজা হয়ে দাঁড়ালো। কোথায়? আমাদের সাথে? বাহারের মুখে যেন আবার আলো ফুটে উঠল। না, বরং এখান থেকে অনেক দূরে, আর আমি তোমার সাথে শেষবারের মতো দেখা করতে এসেছি। এরপর আমাদের আর কখনো দেখা হবে না। তুমি আমাকে একটা ভালো অথবা খারাপ ছেলে ভেবে ভুলে যেও।
আমাকে এখান থেকে যেতে হবে। এর আগে যদি গ্রেফতার হয়ে যাই তাহলে আমার ফাঁসি হয়ে যাবে। তুমি যদি না চাও আমার সাথে এসব হোক, তাহলে আমার কথা মানো। যখন পাসপোর্ট আসবে তখন চলে যেও। সে নিরবিক কণ্ঠে বলে ঘড়ির দরজার দিকে রওনা দিল। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? ভারী উৎকণ্ঠে বলে উঠল। জিহান ঘাড় গুঁয়ে তার দিকে তাকালো। আমি কোথায় যাচ্ছি সে ব্যাপারে তোমাকে আয়েশাকে আর নেই, কিংবা পাশা ডেকেও বলতে পারবো না, তাই প্রশ্ন করো না। তুমি কি কাউকেই বলনি কোথায় যাচ্ছ? চোখের পানি সামলাতে সামলাতে খুব কষ্টে কথাগুলো বাহারে থেকে বের হলো। আমার আসার কয়েকদিন আগে আমি হ্যাঁকে বলেছি। ও জানে আমি কোথায় যাচ্ছি। ও গোপনীয়তা রক্ষা করতে জানে। এ কথা বলে সে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। ভেজা চোখে সে তার আব্দুর রহমানকে বাইরের দরজা পেরিয়ে বের হয়ে যেতে দেখলো। তাকে শেষবারের মতো দেখছে। এই ভাবনা বাহারের জন্য ভীষণ বেদনাদায়ক। টুকটুক করে তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আজ প্রথমবারের মতো তার মনে হলো যে সে তার আব্দুর রহমানকে শেষবারের মতো দেখছে, কিন্তু খুব শীঘ্রই সে ভুল প্রমাণিত হতে চলেছে। স্ক্রিনের আলো হ্যার ফ্যাকাশে মুখে পড়ছে। সে শ্বাস বন্ধ করে স্থির চোখে সেই দৃশ্য দেখছে যা তার সামনে চলতে শুরু করেছে। এটা একটি ঘরের দৃশ্য। পরিপাটি করে সাজানো বিছানা, জানালার সামনে ঝুলে থাকা পর্দা, ক্যামেরা একটু উঁচু কোথাও রাখা, কারণ সামনে রাইটিং টেবিল ও খালি চেয়ার দেখা যাচ্ছে। ক্যামেরা সম্ভবত কম্পিউটার মনিটরের উপরে রাখা। মনিটর দেখা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ জানে ওই জায়গাতে কম্পিউটারে রাখা হয়। এই ঘর সে আগেও দেখেছে। ঘরটা থেকে চমকে দেয়নি, চমকে দিয়েছে সেই মানুষটা যে এসে এখন চেয়ারে বসলো। আমি আশা করি ম্যাডাম আপনি হবেন সেই প্রথম এবং শেষ ব্যক্তি যিনি এই ফাইলটা খুলতে পারবেন। তার হাতে চীনাবাদামের প্যাকেট রয়েছে, যা খুলতে খুলতে সে কথা বলছে। কার সাথে? অবশ্যই হ্যাঁ সাথেই। হ্যাঁ নিঃশ্বাস বন্ধ করে ওর দিকে তাকিয়ে রইল। আমার নাম জিহান সিকান্দার আহমেদ। খুব শান্ত ভঙ্গিতে সরাসরি তাকিয়ে যেন হ্যাঁকে দেখতে দেখতে এসে বলল, মেজর জিহান সিকান্দার আহমেদ। আহমেদ আমার দাদার নাম, আর সেটাই আমার সারনেম। আমি জানি তুমি ভাবো আমি মানে মেজর আহমেদ পিঙ্কি ছিলাম। তা ঠিক না, আমি পিঙ্কি না। কথা বলতে বলতে সে মাঝে মাঝে প্যাকেট থেকে চীনাবাদাম তুলে মুখে দিচ্ছে। হ্যাঁ জমে যাওয়া মূর্তির মতো তার দিকে তাকিয়ে আছে। পলক ফেলতে পারছে না, শ্বাসও আটকে আছে। কয়েক সেকেন্ড থেমে সে আবার বলল, আমি ছিলাম ডলি, মনে আছে তোমার? গেম জেতার পর কিংমেকারের সেই বিশেষ হাসি এখন তার মুখে। হ্যাঁ মনে হলো স্ক্রিনের এই মানুষটিকে সে জানেও না, চেনেও না। আরো একটা চতুর্থ নামেও তুমি আমাকে চেনো, আব্দুর রহমান পাশা, হোটেল গ্র্যান্ডের মালিক, একজন খারাপ মানুষ। সে শ্বাস নেওয়ার জন্য একটু থামলো, তারপর মাথা নাড়ল। আমি খারাপ মানুষ নই, কোনোদিনই ছিলাম না। আমি চেয়েছিলাম তুমি নিজেই আমাকে খোঁজো, আমাকে খুঁজে বের করো। আমি অনেকবার তোমাকে বলতে চেষ্টা করেছি, কিন্তু তুমি বুঝতে পারোনি। তাই ঠিক করলাম নিজেই তোমাকে সব বলবো। এখন সে চেয়ারে হেলান দিয়ে বসে মনে হচ্ছে সবকিছু মনে করে চিন্তা ভাবনা করে কথা বলছে। তার দৃষ্টি দূরের কোনো অদৃশ্য বিন্দুতে স্থির হয়ে আছে। হ্যাঁ নিঃশ্বাস বন্ধ করে স্থবির দৃষ্টি নিয়ে তাকে দেখছে। এই জন্য তার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ। আমি তোমাকে সব সরাসরি এই জন্য বলিনি, কারণ আমি কখনো এইভাবে এত সহজ ভাষায় কারোর কাছে কিছু বলি না। আমার পেশার বৈশিষ্ট্য এটা। আর আমি আমার জীবনের বড় একটা অংশ তথ্য এনকোড আর ডিকোড করেই কাটিয়েছি। তাই একটা পাজল বানালাম, একটা ট্রেজার হান্ট, আর তুমি তার সমাধান করবে। এটা আমি জানতাম। কবে করবে, তখন আমি কোথায় থাকবো, বেঁচে থাকবো কি থাকবো না, বাইরে থাকবো না আবারও জেলে, তা আমি জানি না। শুধু এটুকু জানি তুমি একদিন এই পাজল সমাধান করবে। জুলাইয়ের গরম দিনও হ্যাঁ হাত পা যেন বরফ হয়ে আসছে। সে চোখের পলক ফেলতেই পারছে না, শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন এই মানুষটিকে সে কখনো দেখেনি। সত্যিই যেন প্রথমবার এই ব্যক্তির সাথে দেখা হলো। হ্যাঁ যতক্ষণ না মানুষ অন্যের জায়গায় দাঁড়ায় ততক্ষণ সে বুঝতেই পারে না আসল গল্পটা কি। একই বর্ণনায় যদি বর্ণনাকারী আর ঘটনার চরিত্রের জায়গা বদলে দাও, তাহলে পুরো গল্পটাই বদলে যায়। গত কয়েক মাস ধরে আমি তোমার জীবনের গল্পের অংশ ছিলাম। এখন আমি চাই তুমি আমার দিকের গল্পটাও শোনো। কথা শেষ করে সে একটু হাসলো। এটা কি বলে নিজের গল্পগুলোকে সোয়াপ করা, রাইট? ইউ ইডিয়েট। এটা হঠাৎই হ্যার কম্পমান ঠোঁট থেকে বেরিয়ে এলো। সে এখনো চোখের পলক ফেলতে পারছে না। কয়েক মাস আগের কথা, ডিসেম্বরের ইসলামাবাদের এক সুন্দর ঠান্ডা দুপুর। চতুর্দিকে মেঘ ছেয়ে আছে, সবুজ গাছ, কালো মেঘ, ধূসর রাস্তা,
সব মিলে এক শান্ত শীতল মেলবন্ধন। জিহান প্যান্টের পকেটে হাত গুজে মাথা নিচু করে রাস্তার ধারে হাঁটছে। যে হোটেলে তাকে যেতে হবে সেখান থেকে কয়েক গজ দূরত্বে আছে সে। অভ্যাসবশত ট্যাক্সি থেকে সে সবসময় গন্তব্য থেকে কিছু দূরে নেমে যায়, তাই এখন তাকে সেখান থেকে হেঁটে হোটেলে যেতে হবে। জিহান এটাই করলো, কিন্তু মাথার পেছনের অংশে টান ধরা ব্যথাটা ধীরে ধীরে তীব্র হয়ে উঠছে। এটা মাইগ্রেন না, তবু যন্ত্রণায় মাত্রা মাইগ্রেনের মতনই। সে কখনো প্রকাশ করে না, তবে মাঝে মাঝে ব্যথা অসহ্য হয়ে ওঠে। এছাড়া এখন তার মানসিক অস্থিরতার বড় কারণ সকাল থেকে মাম্মির বলা কথা, যে বারবার মাথায় ঘুরছে। যখন মাম্মি রেগে গিয়ে তাকে জিহান সিকান্দার বলে ডাকেন, তখন এর মানে হয় এবার যদি জিহান কথা না শুনে তাহলে মাম্মি কষ্ট পাবেন। এমন মুহূর্ত কমই আসে, কিন্তু যখন আসে তখন তাকে ভীষণ ব্যথিত করে। তখন বাধ্য হয়ে মায়ের কথা মানা ছাড়া আর কিছু করার থাকে না। আজও সেই একই অবস্থা। আজ তো কল শেষ হওয়ার আগে মাম্মি হালকা তিরস্কার করে দিলেন। জিহান সিকান্দার, তুমি আমার কথা বাদ দিয়ে তোমার বসের কথা বেশি মানো, এখন আমার তাই মনে হচ্ছে। হোটেলের বাইরের গেট সামনে চলে এসেছে। সে ছোট ছোট পায়ে ভেতরে ঢুকলো। কেউ তাকে থামালো না, তবে আজ স্বাভাবিকের তুলনায় নিরাপত্তা অনেক বেশি মনে হলো। প্রবেশ ছাউনির দিকে যেতে যেতে সে সাবধানে চারপাশ নিরীক্ষা করে দেখলো। নিশ্চয়ই আজ হোটেলে কোনো বিশেষ অনুষ্ঠান আছে, যার কারণে আজ বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রবেশ গেট থেকে কিছুটা দূরে থাকতেই তার মোবাইল বেজে উঠলো। সে থেমে গিয়ে কালো জ্যাকেটের পকেট থেকে ফোন বের করলো, তার সিলভার স্মার্টফোন, যে কিছুদিন আগে তাকে দেওয়া হয়েছে। এর ভেতরে অতিমাত্রায় দামি সার্ভেইলেন্স ডিভাইসগুলো এটাকে একই মডেলের অন্য যে কোনো ফোনের তুলনায় অনেক গুণ বেশি মূল্যবান করে তুলেছে। কিন্তু সে জানে এই কাজ শেষ হলেই এগুলো সব ফিরিয়ে দিতে হবে। সিক্রেট ফান্ডের এক একটা পয়সার হিসাব এবং যুক্তি ওদের কাছে দিতে হয়। স্ক্রিনে ঝলমল করছে মিসেস পার্টনার। সে কখনো কারো নাম আসল নামে সেভ করে না। আমাদের নাম পার্টনার। আর তার ফিয়ান্সে সানিয়া, যে তার সাথেই কাজ করে, তার নাম সেভ রয়েছে মিসেস পার্টনার হিসেবে। হ্যালো। সেখানে ফোন ধরলো। আগে অন্যজনকে কথা বলার সুযোগ দেওয়াটাও তার বহু বছর অভ্যাস হয়ে গেছে। বহু অভ্যাসই ওই 12 বছর তাকে শিখিয়েছে। তুমি কোথায়? আমি লবিতে বসে তোমার অপেক্ষা করছি। আসছে এখনই। সে কল কেটে ফোন পকেটে রেখে ভেতরে দরজা থেকে এগোলো। গার্ড থেকে বেশ কড়াভাবে পরিচয় দেখাতে বলল। আজ সত্যিই স্বাভাবিকের চেয়ে কঠোরতা বেশি। এমন সময় খুব কমই আসে। এমন অবস্থায় সে নিজের প্রকৃত পরিচয়ই দেখায়। সে ভেতরের পকেট থেকে ওয়ালেট বের করলো। ওয়ালেট খুলে ভেতরে এক পাশে রাখা প্লাস্টিক কভার লাগানো কার্ডটা এমনভাবে সামনে ধরলো যে তার বুড়ো আঙুল নামের অংশটা থেকে দিল। ছবি 3 অক্ষরে একই নাম আর 4 পাপড়ির বিখ্যাত সেই ফুল লোগো পরিষ্কার বোঝা গেল। গার্ডের ভঙ্গিমা সঙ্গে সঙ্গে সোজা হয়ে গেল। পায়ে গোড়ালি আপনি আপনি জোড়া লাগলো। তারপর স্যার বলে কিছুটা সরে দাঁড়িয়ে পথ করে দিল। জিহান নির্বিকার মুখে ওয়ালেট গুছিয়ে ভেতরে এগিয়ে গেল। কখনো কখনো যখন সে পাকিস্তানে থাকে তখন এই আইস তার ভালোই লাগে। সাইতে ঢুকেই সে মাথা না ঘুরিয়ে শুধু চোখের দৃষ্টি দিয়ে ছাদ, ঝাড়বাতি, দেয়ালের কোণে লাগানো ক্যামেরার সব পর্যবেক্ষণ করে নিল। কতগুলো ক্যামেরা আছে, ক্যামেরাগুলোর দিক কোন দিকে, দায়িত্বরত নিরাপত্তা প্রহরীর সংখ্যা কত, আগুন লাগলে বা জরুরি কিছু ঘটলে ফায়ার এক্সিট কোন দিকে, এমন বহু সূক্ষ্ম বিষয় চোখ বুলিয়ে দেখে সে লবের সোফার দিকে এগোলো। ওখানে সোফায় সানিয়া বসে আছে। সাদা কালো টোরা কাটা সালোয়ার কামিজের ওপর কালো সোয়েটার পরেছে সানিয়া। তার গলায় ওড়না, গাঢ় বাদামি চুল ও যে পনিটেলে বাঁধা ও নিজস্ব ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসে আছে সে। জিহানকে নিজের দিকে আসে দেখে সানিয়া চিনতে পেরে হাসলো। সে জিহানের খুব ভালো বন্ধু। সে জুনিয়র হলো আমাদের পরিবারের সাথে গভীর সম্পর্কের কারণে তারা একে অপরকে বেশ ভালো চেনে। জিহানও সামান্য হেসে তার দিকে এগিয়ে গেল। দুটো সোফা মুখোমুখি রাখা, মাঝে ছোট টেবিল। ওই টেবিলেই সানিয়ার কালো পাউচ রাখা। একটু লম্বা বড় একটা পার্সও পাশে পড়ে আছে। সে কাছে যেতেই সানি উঠে দাঁড়ালো। আসসালামু আলাইকুম, কেমন আছো? আর কতদিন হলো এখানে? ওয়ালাইকুম আসসালাম, ফাইন থ্যাঙ্কস। অনেকদিন হয়নি, কাজে এসেছি। উল্টো দিকে সামনের সোফায় বসতে বসতে বলল জিহান। কতদিন হলো ইসলামাবাদে সেটা বললো না, কারণ মানুষ আপনার সম্পর্কে যত কম জানবে ততই আপনার জন্য ভালো। সেটা তো আমার আন্দাজ আছেই। তোমার কাজ। বসতে বসতে সানিয়া ভ্রু দিয়ে টেবিলে রাখা কালো পাউচের দিকে ইশারা করলো। জিহান মাথা নেড়ে সম্মতি দিল। যতটুকু পেরেছি করেছি। তোমার তথ্য ঠিক ছিল, সে অ্যাম্বাসির গাড়ি ব্যবহার করে না। এখন সামনে বসে সানিয়া আস্তে আস্তে আমেরিকান অ্যাম্বাসির সেকেন্ড সেক্রেটারি সম্পর্কে জিহানকে কিছু তথ্য দিতে লাগলো।
তিনি ভিসা সেকশনের প্রধান এবং ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। জিহানের এই দ্বিতীয় সেক্রেটারি সম্পর্কে কিছু তথ্য দরকার ছিল, তাও খুব দ্রুত। এই কারণে সে সকালবেলা সানিয়াকে ফোন করেছিল। সানিয়া দরকারি সব কাগজপত্র নিয়ে এসেছে, এখন মৌখিক ব্রিফিং দিচ্ছে। তুমি কি জানো, সেই আমেরিকান অ্যাম্বাসির কোনো গাড়ি ব্যবহার করে না, যেগুলো সারাক্ষণ ইসলামাবাদ জুড়ে ঘুরে বেড়ায়। আসলে এই গাড়িগুলোর সংখ্যা প্রায় 140টা। জিহান হেসে সংশোধন করলো। সানি মাথা নেড়ে চুপ করে গেল। সে সবসময় সানিয়ার চেয়ে বেশি খবর রাখে। যাই হোক, সেই গাড়িগুলোর কোনোটা ব্যবহার করে না, কারণ তাকে একটা জায়গায় বলতে শোনা গেছে ওই 140টা গাড়ির যে কোনো একটা দরজাও যদি খোলে তাহলে অ্যাম্বাসিতে খবর হয়ে যায়। তাই সেসব গাড়ির প্রতি বিরক্তি আছে। আরেকটা কারণ হলো তাদের ওখানে ডিসিতে যত নিরাপত্তা থাকে তার চেয়ে ইসলামাবাদে বেশি থাকে। তবু আমেরিকান কূটনীতিকেরা নিজেরাই বলে বলে ইসলামাবাদে পোস্টিং নেয়, করাচি থেকে পালিয়ে আসে। কিন্তু ইসলামাবাদ তো তাদের জন্য যেন জান্নাত। কয়েক মিনিট তারা অ্যাম্বাসি নিয়ে এদিক সেদিকের কথাবার্তা বললো। নাম পরিচয় বাদ দিয়ে কেবল তথ্য সংক্রান্ত আলোচনা হলো। তারপর দুজনেই একটু চুপ হতে সানিয়া প্রসঙ্গ বদলালো। আর কোনো কাজ আছে ইসলামাবাদে? সে হালকা গলায় জিজ্ঞেস করলো, যদিও জিহান জানে ও ঠিক কী নিয়ে জানতে চাইছে। হ্যাঁ, 2 দিন পর আমার এক কাজিনের মেহেন্দি। মাম্মি চান আমি যেন সেখানে থাকি। আর তুমি কি চাও? চোখের সৌর দৃষ্টি ছাড়াই সানিয়াকে দেখতে লাগলো। এই ধরনের দৃষ্টি তাদের পেশায় থাকা লোকদের মধ্যে খুব কম সময় পাওয়া যায়। আমি জানি না, শুধু আমি এই লোকদের সাথে দেখা করতে চাই না। দেখায় যদি করতে না চাও তাহলে সম্পর্ক এগোবে কিভাবে? তোমার তো মামার বাড়িতেই নিকাহ হয়ে গেছে। এইভাবে ওই বেচারি মেয়েটার জীবন ছড়িয়ে রেখো না। হয় বেশেদের হক পুরোপুরি আদায় করো, আর না হয় মেয়েটিকে ছেড়ে দাও। একটা সিদ্ধান্ত তো নিতে হবে। কথা শেষ করে সানিয়া আলগা ভঙ্গিতে কাজ ঝাঁকালো। জিহান কষ্টমাখা চোখে তার দিকে তাকালো। সানিয়ার জন্য এই ব্যবস্থা করা কত সহজ। ছেড়েই তো দিতে পারছি না, মামি খুব কষ্ট পাবেন। এটাই একমাত্র পথ যার মাধ্যমে তিনি আবার নিজের ভাইদের সাথে একত্র হতে পারবেন। আমি কিভাবে সেই পথ বন্ধ করে দিই? তাহলে রিলেশনটা ঠিকঠাক কন্টিনিউ করো। কতদিন ধরে এই সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছো তুমি? যাও, মামার সাথে দেখা করো। আমি তাদের বাড়িতে যাই, গিয়ে ওদের সাথে দেখা করি, সম্পর্কগুলো আবার নতুন করে গড়ে তুলি। তো আমার একদম মন চায় না। সে অসহায়ের মতো মাথা ঝাঁকিয়ে বলল, নিজের দেশে নিজের বন্ধুদের সাথে এটাই সেই একটা জায়গা যেখানে সে কখনো কখনো নিজের হৃদয়ের কথা বলে ফেলে। দেখো জিহান, মানুষ নিজের দোষ খুব তাড়াতাড়ি ভুলে যায়। তারাও ভুলে গেছে হয়তো। তুমি শুধু গিয়ে ভালো একটা ইতিবাচক সংকেত দাও, তাহলে ওরা বোঝা যাবে যে তুমি আর তোমার মাম্মি ওদের সাথে সম্পর্ক রাখতে চাও। ওরা তোমাকে খুব ভালোভাবে স্বাগত জানাবে। সানিয়া চেয়ারে সামনের দিকে ঝুঁকে বসে কথা বুঝিয়ে বলতে লাগলো। কিন্তু জিহান যেন বুঝতেই চাইল না। আমি সম্পর্ক টিকিয়ে রাখতে পারবো না। তাহলে তাদের ঠকাবো কেন? তাদের মেয়ের সাথে কেন অন্যায় করব? দেখো, আমি মিথ্যে বলে বিয়ে করব না। আর সত্য জানার পর ওরা কখনো নিজের মেয়ের বিয়ে আমার সাথে দেবে না। শেষমেশ ব্যাপারটা আবার আগের জায়গাতেই ফিরে আসবে, আর মাম্মি কষ্ট পাবেন। সে ভয়ানক এক সংকটে পড়েছে, অথবা হয়তো সেই সমস্যার সমাধান করতেই চায় না। সবকিছু তোমার অনুমান মতোই হওয়া বাধ্যতামূলক নয়। তুমি ওদের বলো তুমি কি কাজ করো, এর জটিলতা কি 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 বাধ্যবাধকতা আছে, আর এটাও যে তুমি এই কাজটা ছাড়তে পারবে না। আমার বিশ্বাস হলে বুঝবে। জিহান মাথা নাড়ল। লবিতে পেছনে বাজতে থাকা হালকা সুরে মিউজিক এখন যেন হঠাৎ খুব তেতো হয়ে গেছে। তুমি আমার মামাদের চেনো না? তারা একদম ছোট ছোট বিষয় ইস্যু বানিয়ে ফেলে মানুষ। এতদিন সবকিছু কেন গোপন রেখেছি, এত বছর কেন তাদের সাথে দেখা করিনি, ইত্যাদি ইত্যাদি। নিজেদের সব পুরনো আচরণ, সব কটু কথা, সবকিছু ভুলে ওরা আবার মামির উপর চড়া হবে এবং ফসলিতে মামি আবার কষ্ট পাবে। আমি মামিকে বেশি কষ্ট পেতে দেখতে পারি না। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সানি কিছুক্ষণ চুপ করে গভীরভাবে জিহানের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে করে বলল, জিহান, সবকিছু সত্যি সত্যি যদি তোমার কথা মতো ঘটে, আর তারা যদি সত্যি তোমার মামিকে আবার কষ্ট দেয়, তবুও তোমার মা এতটা মজবুত একজন মহিলা যে সাহসের সাথে সব সামলে নিতে পারবেন, এটা তুমি ভালোই জানো। তুমি শুধু নিজের আচরণের সাফাই দিচ্ছ, এটা আসল কারণ না। তাহলে তুমি বলো আসল কারণ কি? সে গম্ভীর চোখে তাকে প্রশ্ন করল। জানে সানিয়া ঠিকই বলছে, তবু তার মুখ থেকে শুনতে চাইছে। আসল কারণ এটা না যা তুমি বলছো, কারণ আমি তোমাকে চিনি। আমার দৃঢ় বিশ্বাস তুমি যদি ওদের বলো
যে তুমি শুধু সামরিক অফিসার নও, বরং একজন গুপ্তচর। এবং তারা যদি প্রথমে খারাপ প্রতিক্রিয়া দেখাও, তুমি আধা ঘন্টার মধ্যে ওদেরকে সন্তুষ্ট ও রাজি করতে পারবে। না, আমি ওদেরকে রাজি করতে পারবো না, কারণ তারা জেনে শুনে নিজেদের মেয়ের বিয়ে এমন কোনো গুপ্তচরের সাথে দেবে না যার জীবনের কোনো নিশ্চয়তা নেই, যে তাদের মেয়ের পাশে না থেকে দূর দেশে অন্য পরিচয়ে জীবন কাটাবে, আর সেখানে মারা গেল মাসের পর মাস ওদের মেয়েকে জানতেই দেওয়া হবে না তার কবর কোথায়। যন্ত্রণায় ভরে ওঠা কণ্ঠে সে চেয়ারে হেলান দিয়ে বসলো। চোখের সামনে আবার আত্মাকে ক্ষতবিক্ষত করে দেওয়া সেই দৃশ্য ভেসে উঠল। আন্তাকিয়ার পূর্ণ শহরের এক বড় দালানের ভেতরে মাঝখানের ফোয়ারার পাশে দাঁড়িয়ে থাকা ঘোড়া, আর তার পিঠে উল্টো করে বাঁধা এক দেহ। জিহান মাথা ঝাঁকালো। এরকম কিছু না, এটা আসল কারণ না। তোমার সমস্যা আসলে কি জানো? সেমন অভিমান নিয়ে সে টেবিলের উপর আঙুল রেখে সামনে ঝুঁকলো। তুমি তোমার মামাদেরকে ভয় পাও। এরকম কিছু না। ক্লান্ত ভঙ্গিতে হাত নেড়ে সে অন্যদিকে তাকালো। এটাই সত্যি কথা। তুমি এখনো তোমার ভেতরে হীনমন্যতাকে জয় করতে পারোনি। তুমি ভয় পাও তোমার মামারা তোমাকে তোমার বাবার কথা বলে তিরস্কার করবে, আর তুমি তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কাম অন জিহান, এখন ওসব ব্যাপার থেকে বেরিয়ে এসো। জিহান কোনো জবাব দিল না। সে সামান্য ঘাড় ঘুরিয়ে ডান দিকে তাকিয়ে রইল। কখনো কখনো তোমার কারণে খুব অবাক লাগে আমার। এত দক্ষ অফিসার, এত চমৎকার ট্র্যাক রেকর্ড, এজেন্সির সেরা এজেন্টের একজন, অথচ তবুও তুমি তোমার ভেতরে হীনমন্যতাকে এখনো লড়াই করে হারাতে পারোনি। তুমি তোমার বাবার কোনো অপরাধে সহযোগী ছিলেন জিহান। জিহান তার কথা শোনার তার দিকে মনোযোগী হই। সে অন্য কোথাও তাকিয়েছে। সানিয়া তার দৃষ্টিরেখা অনুসরণ করল। লবের অন্য পাশে একটা সোফায় দুজন মেয়ে বসে আছে। একজন নীল পোশাকে, অন্যজন কালো পোশাকে। কালো পোশাক পরা লম্বা মেয়েটির লম্বা কালো চুল ডান কাঁধের সামনে ঝুলছে। সে বেশ সুন্দরী। সোফায় বসতে বসতে সে পাশের মেয়ের হাত থেকে ক্যান্ডি নিয়ে মুখে দিল। পাশে মেয়েটি কিছু বলল। জিহান, সানিয়া ডাকলো। জিহান সামান্য চমকে তার দিকে তাকালো। এভাবে তাকিয়ে আছো কেন? এটা পাকিস্তান। জিহান অনুতপ্ত হলো না, লজ্জাও পেল না, বরং আবারও ওদিকে মেয়ে দুটোকে দেখতে লাগলো। সানিয়া, ওই কালো পোশাক পরা মেয়েটা আমার বউ। ও আচ্ছা। সানিয়া আমার মানসিক পরিপক্ক জায়গায় দাঁড়িয়ে আছে যে এই কথায় বেন্ডের মতো চমকালো না। মাথা নেড়ে স্বাভাবিকভাবে মেনে নিল। ভালোই তো। ওকে তুমি ডেকেছো? না, ওকে দেখে আমি নিজেই অবাক হচ্ছি। সে মৃদু হেসে কাজ ঝেঁকালো। তুমি নিশ্চিত এই মেয়েটাই সে? হ্যাঁ, আমি আগে ওর ছবি দেখেছি। সানি এবার একটু সাবধানে ঘাড় ফিরে তাকালো। কালো পোশাকের মেয়েটার মুখে যেন মরিচের ঝাঁজ লেগেছে। ক্যান্ডিটা হয়তো ঝাল। তার চোখে পানি এসেছে, নাক লাল হয়ে গেছে। সে যেন ক্ষেপে পাশে মেয়েটাকে বকাঝোকা করছে, আর পাশে মেয়েটা হাসছে। ওকে তুমি কি চিনবে? জানি না, আমি তো ছবির ব্যাপারে খুব সাবধান থাকি, তাই হয়তো চিনবে না। সে বেশ মনোযোগ দিয়ে দূরে বসে মেয়েটার লাল হয়ে ওঠা মুখের দিকে তাকিয়ে রইল। এত নাজুক? সে একটু হতাশ কণ্ঠে বলল। ও ওখানে কি করছে? জিহান যেন নিজেকে প্রশ্ন করলো। খোঁজ নেব? সানির কথায় সে মাথা নেড়ে অনুমতি দিল। সানিয়া উঠে গেল। ঠিক তখনই কালো পোশাকের মেয়েটা হাতের ঘড়ি দেখে উঠে দাঁড়ালো। সম্ভবত তার কোথাও যাওয়ার সময় হয়ে গেছে। ও কোথায় পড়ে? যেতে যেতে সানি জিজ্ঞেস করলো। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, শরিয়া অ্যান্ড ল ডিপার্টমেন্টের 7ম সেমিস্টার। মাম্মি দেওয়া তথ্যগুলি সে বলল। আর ওর নাম? হ্যাঁ, সুলেমান। সানিয়া মাথা নিয়ে সামনে এগিয়ে গেল। দুজন মেয়ে তখন লবে পার হয়ে সামনে যাচ্ছে। সানিয়া সরাসরি নিজে তাদের কাছে না গিয়ে আগে কাছের ক্যাফের দিকে যেতে থাকা একটা ট্রে হাতে ওয়েটারকে থামালো। ওয়েটারের ট্রেতে 4 কাপ কফি রয়েছে। সানিয়া নিশ্চয়ই স্টাফদের চেনে, তাই ওয়েটার মাথা নেড়ে ট্রে ওর হাতে দিল আর নিচে চলে গেল। সানিয়া ট্রে হাতে ওই মেয়ে দুজনের দিকে এগিয়ে গেল। তারা এখন লবের একেবারে শেষ প্রান্তে পৌঁছে আছে। কিছু একটা বলে সানিয়া তাদের থামালো। দুজনে ঘুরে দাঁড়ালো। এত দূর থেকে তাদের কথাবার্তা জিহান শুনতে পেল না, তবে মুখের অভিব্যক্তি ভালোই দেখতে পেল। সানিয়া ট্রে হাতে দাঁড়িয়ে কথা বলছে, যাতে মনে হয় সে যেন লবের পাশে ক্যাফে, যেখানে সেলফ সার্ভিস থাকে, সেখান থেকে উঠে এসেছে। এই ক্যাফের এন্ট্রান্স থেকে লবি পুরোটা দেখা যায়। ওদের সাথে কথা শেষ করেই সে সোজা জিহানের দিকে না গিয়ে আবার ক্যাফের ভেতরে চলে যাবে, যাতে মেয়েরা ওদিকে তাকাতে না পারে যেদিকে জিহান বসে আছে। কালো পোশাকের মেয়েটা হঠাৎ বিরক্ত ভঙ্গিতে মাথা নাড়িয়ে কিছু বলল। দূরে বসে থেকে জিহান ওদেরই দেখছে। হঠাৎ তার মনে হলো
সেখানে একা নয়, বরং আশপাশ দিয়ে যাওয়া প্রায় প্রত্যেকটা মানুষই ঘাড় ফিরে একবার করে অবশ্যই মেয়েটার দিকে তাকিয়ে যাচ্ছে। সে অস্বস্তিতে একটু নড়েচড়ে বসল। কিসে তার খারাপ লাগলো সে নিজেও বুঝে উঠতে পারল না। কোনো চ্যারিটি লাঞ্চ চলছে, এই জন্যই তারা এখানে এসেছে। মেয়ে দুজনকে পাঠিয়ে সানিয়া ক্যাফেতে ঢুকে গিয়েছিল। এখন তারা ভেতরে যাওয়ার পর সানিয়া ফিরে এসে সোফায় বসে সব জানালো। জিহান মাথা নেড়ে ইশারা করলো। সে বুঝতে পেরেছে আজকের অস্বাভাবিক নিরাপত্তার কারণ এখন তার কাছে পরিষ্কার। কি কথা হলো? সে হালকা গলা জিজ্ঞাসা করলো। ওই সেই পুরনো পদ্ধতিতে বললাম, আপনাকে মনে হচ্ছে উসুলউদ্দিন ডিপার্টমেন্টে দেখেছি। আর অবশ্যই সে আমাকে চিনতে পারলো না। তারপর জিজ্ঞেস করলাম এখানে কি কারণে এসেছেন। তাই সে জানিয়ে দিল। এমনিতে ভালো মেয়ে বলে মনে হলো। জিহান চুপ করে বসে রইল। কিছু একটা তাকে ভীষণ অস্বস্তিতে ফেলছে। তুমি আজ ওদের বাসায় যাবে? হ্যাঁ, যাব। সে মাথা নেড়ে বলল, কিন্তু তোর ভালো লাগছে না। এই অদ্ভুত কাকতালীয় ব্যাপার এক ঝটকে অনেক কিছু বদলে দিয়েছে। খালি হাতে যেও না, কিছু নিয়ে যাও। আমি তুরস্ক থেকে ওদের জন্য কিছুই আনি, খালি হাতেই যাব। আচ্ছা, তাহলে এখান থেকে কিছু কিনে নিয়ে যাও, ইমপ্রেশন ভালো হবে। চলো এখন গিয়ে কিছু খেয়ে আসি। সে বুঝতে পারলো জিহানের মন ভালো নেই, তাই উঠে দাঁড়ালো। জিহানও চুপচাপ উঠে দাঁড়ালো। টেবিলের ওপর রাখা কালো পাউচটা তুলে জ্যাকেটের পকেটে রাখলো। তোমাকে আপসেট লাগছে? না, একদম না। জিহান চোখ করে একটু হাসলো। তুমি বলো, কবে নাগাদ তোমার ফিয়ন্সে আবার আমার মতন হ্যান্ডসাম হতে পারবে? আরও কয়েকটা সেশন লাগবে। ওর মুখে পোড়া দাগ বেশ গভীর। কথার প্রসঙ্গ পাল্টে সানিয়া এখন হাম্মাদের কথা বলতে লাগলো। কিছুদিন আগে একটা দুর্ঘটনায় ওর মুখ কিছুটা বিকৃত হয়ে গিয়েছে, তবে সার্জারিতে ধীরে ধীরে ঠিক হচ্ছে। জিহান মনোযোগ না দিয়ে সানির কথা শুনতে লাগলো। তার মনোযোগ ওই পেছনেই পড়ে আছে। তারপর যখন সানিয়া চলে গেল তখন সে বাইরে বেরিয়ে এলো। ইসলামাবাদের ঠান্ডা ধূসর রাস্তার ধারে হাঁটতে হাঁটতে তার মনে বারবার বাজতে লাগলো সানিয়ার কথা। ওসব থেকে বেরিয়ে এসো। তুমি তোমার বাবার কোনো অপরাধের সহযোগী ছিলে না জিহান। ওসব থেকে বেরিয়ে এসো। তার বুকের ভেতরে যন্ত্রণা একটা প্রচন্ড ঢেউ উঠল। চোখের সামনে আবার ভেসে উঠল সে হৃদয় ক্ষতবিক্ষত করে দেওয়া ভয়াবহ দৃশ্য। সানিয়া ভুল বলেছে। একটা অপরাধে সে সত্যিই তার বাবার সাথে একটা পর্যায় পর্যন্ত সহযোগী ছিল। শৈশবের স্মৃতিগুলো জিহানের মনে খুবই ভাঙাচোরা, ছড়ানো ছিটানো, ফিকে ফিকে। বসরাসের নীল সমুদ্র, সমুদ্রের সিগল, জিহাঙ্গীরে অবস্থিত তাদের বাড়ি আর দাদা, এগুলোই হচ্ছে তার শৈশবের সঙ্গী। দাদার সঙ্গ তার উপর সবচেয়ে গভীর ছাপ ফেলেছে। জিহান তার মা বাবার একমাত্র সন্তান। বিয়ের 7 বছর পর পাওয়া প্রথম ও শেষ সন্তান, আহমদ শাহের একমাত্র নাতি। তার দাদা ব্যবসার কাজে তুরস্কে যাওয়া আসা করতেন। তিনি ফৌজ থেকে মেজর পদে অবসর নিয়েছিলেন। সময়ের আগেই অবসরের কারণ ছিল তার খারাপ স্বাস্থ্য। ফৌজ থেকে সম্মানজনক অবসরের পর তিনি এক বন্ধুর সঙ্গে ব্যবসায় যুক্ত হন। আর তখনই তারা তুরস্কে আসেন এবং তারপর থেকেই আসা যাওয়া চলতেই থাকে। তার চিকিৎসা যে পাকিস্তানে সম্ভব ছিল না, তুরস্কে সেটা তুলনামূলকভাবে সস্তাতেই হতো। পরে যখন আবার বদলি তুরস্কে হলো তখন মাম্মি ওর সঙ্গে এলেন। তখনই দাদা কিছু টাকা জোগাড় করে জিহাঙ্গীর অঞ্চলে একটা জমি কিনেছিলেন। সেটা ছিল সৌভাগ্যের সময়। পরে আব্বা সেই জায়গায় বাড়ি বানানো শুরু করলেন। তখনই তার জন্ম হয়। দাদার নাকি অর্ধেক অসুখ সেরে গিয়েছিল। তিনি তখন খুব খুশি থাকতেন। অবশিষ্ট অর্ধেক অসুখের উৎকৃষ্ট চিকিৎসা থাকা সত্ত্বেও তিনি ইস্তানবুল ছাড়তে পারেননি। তখনও আধুনিক তুরস্ক এতটা উন্নত হননি। পাপার সরকার আসতে তখনও কয়েক দশক বাকি। পাপা মানে তাইব এরদোয়ান। কিন্তু তুরস্ক তখনও খুব সুন্দর ছিল। আব্বা ফিরে গিয়েছিলেন, কিন্তু মাম্মি, দাদা আর সে এখানেই থেকে গেল। দাদার খারাপ স্বাস্থ্যের কারণে ব্যবসায় তেমন লাভ হয়নি, তাই সংসারের অবস্থা খারাপ হতে লাগলো। আগের কিছুদিনের সচ্ছলতা যেন রুষ্ট হয়ে চলে গেল। শুধু আব্বার বেতনের সংসার চালানো ছিল অসম্ভব। তখনই সে দেখলো মাম্মি কাজ করছেন, পরে চাকরি পেলেনও। তখন তার বয়স খুব কম। জীবনের ওইসব বয়সে পরিশ্রম আর কষ্টের মানে বোঝার মতো পরিপক্কতা আসেনি। মাম্মি একটা ফ্যাক্টরিতে সাধারণ চাকরি নিলেন। তিনি কি কাজ করতেন জিহান জানতো না, তবে দেশের খারাপ অবস্থার পরেও সেই চাকরিটা তার শিক্ষাগত যোগ্যতার তুলনায় খুবই কম ছিল। ঘরের ওপর যেন দুর্ভাগ্যই নেমে এলো। দাদা ব্যবসায় বড় লোকসান করলেন এবং অসুস্থ সত্ত্বেও তার কাজ করে না করার মধ্যে আর তফাৎ রইল না। তবু তিনি কাজ করতেন। তিনি ছিলেন পরিশ্রমী, শক্ত হাতে ও কষ্টের সাথে কাজ করা মানুষ।
তাকে দেখতে রুক্ষ বা প্রতাপশালী লাগলো। কথা বললে বোঝা যেত তিনি খুবই দয়ালু ও স্নেহশীল। জিহানের কাছে তাকে কখনো অসুস্থ মনে হতো না। প্রতিদিন সকালেই তিনি জিহানকে নিয়ে হাঁটতে বের হতেন। জিহান ক্লান্ত হয়ে পড়তো, দাদা কখনো ক্লান্ত হতেন না। তিনি খুব শক্তিশালী, খুব সাহসী মানুষ ছিলেন। তিনি ছিলেন জিহানের আদর্শ, তার হিরো। খারাপ সময় কমলো না, বরং বাড়লো। একদিন সে দেখলো দাদা খুব মন খারাপ করে বসে আছেন। যে জাহাঙ্গীরের বাড়িটা তারা খুব শখ করে গড়ে তুলেছিলেন, সেটি বিক্রি করে দিতে হচ্ছে। দাদা, আমরা বাড়িটা ছেড়ে যাচ্ছি কেন? হাঁটতে বের হয়ে দাদার হাত ধরে এসে মাথা উঁচু করে জিজ্ঞাসা করলো। দাদা তাকে গভীর অনুতাপে দেখলেন, কিন্তু যখন কথা বললেন তখন তার কণ্ঠ ছিল দৃঢ়। এই বাড়িটা খুব বড়, আমাদের প্রয়োজনের চেয়েও বেশি। এটা বিক্রি করে আমরা ছোট একটা বাড়ি নেব। আমরা কি নতুন বাড়ি কিনবো? না রে বাবা, এখন সে সামর্থ্য নেই। কিন্তু তুমি মাকে এই কথা বলো না, জানো তো এই কথা শুনলে সে আরো দুঃখ পাবে। তুমি কি গোপনীয়তা রক্ষা করতে পারো বেটা? সে সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। জি দাদা, আমি গোপনীয়তা রক্ষা করতে পারি। তারপর তারা জাহাঙ্গীর ছেড়ে সাগর পাড়ের এক পুরনো জীর্ণ জায়গায় গিয়ে উঠল। এখানে তাদের ঘর ছোট, আগে যে হীন মানে ভাড়া বাড়ি। তখন তাদের সামনে যে সৈকতটা ছিল সেটা আজকের মতো সুন্দর পাকা পথ ছিল না, বরং পাথরে আধা কাজা তটরেখা ছিল। সিগলগুলো সবসময় ওখানে পাখা ঝাপটাতে ঝাপটাতে উড়ে বেড়াতো। দাদা বলতেন ইস্তানবুল মসজিদের শহর, কিন্তু জিহানের কাছে এটা সবসময় সিগলদের শহর মনে হতো। নিজেদের বাড়ির বারান্দা থেকে সে প্রায়শই সিগলগুলোকে দেখতো। সন্ধ্যায় সেখানে বসে সে তাদের এমনভাবে গুনতো যেভাবে মানুষ আকাশের তারা গুনে। সে ক্লান্ত হয়ে যেত, কিন্তু সিগল শেষ হতো না। তখন সে সকালে দাদার সঙ্গে বসফরাসের ধারে হাঁটতে যেত। অসুস্থতা সত্ত্বেও দাদা খুব দ্রুত হাঁটতেন। আর জিহান সিগলদের জন্য রুটির টুকরো হাতে নিয়ে দাদার গতির সঙ্গে তাল মেলাতে চেষ্টা করতো, কিন্তু দাদা সবসময় এগিয়ে যেতেন, আবার থেমে যেতেন। যতক্ষণ পর্যন্ত না জিহান এসে পাশে দাঁড়াতো ততক্ষণ আর তিনি হাঁটতেন না। আপনি থামেন কেন? জিহান হালকা বিরক্তি নিয়ে জিজ্ঞাসা করতো। আমি চাই আমার ছেলে যেন আমার থেকে এগিয়ে যায়, পেছনে না থাকে। তিনি সবসময় তাকে আমার ছেলে বলে সমাধান করতেন। অনেক পরে গিয়ে জিহান বুঝতে পেরেছিল দাদা নিজের আসল ছেলেকে তেমন পছন্দ করতেন না। আব্বা অনেকদিন পর পর মাঝে মাঝে আসতেন, আর যখনই আসতেন দাদার সাথে তার তিক্ত বাঘ বেতনটা হতো। মাম্মি তখন কাপড়ে বিভিন্ন ধরনের মুক্তার কাজ শিখছিলেন, পাশাপাশি চাকরিও করতেন। আব্বা তার সাথে ঝগড়া করতেন, কিন্তু জিহান কখনোই তার মাম্মিকে ধৈর্য আর কৃতজ্ঞতার সাথে চুপচাপ নিজের কাজ করে যেতে ছাড়া অন্য কিছু করতে দেখেননি। মাম্মি খুব শান্ত গলায় যুক্তি দিয়ে কথা বলতেন, আব্বাকে চুপ করিয়ে দিতেন, আর সাথে সাথে নিজের কাজ চালিয়ে যেতেন। মাম্মি আর দাদা এই দুজন মানুষের কাউকে জিহান কখনো বেকার বসে থাকতে দেখেননি। নিছক অকাজে বসে থাকা এই শব্দটাই যেন তাদের অভিধানে ছিল না। শৈশব থেকেই সে ওদের মতো করে বড় হয়েছে, কাজ করার অভ্যাস পেয়ে গেছে, আর ধীরে ধীরে সে ফাঁকা বসে থাকার মানে ভুলে গেছে। তার শুধু এটুকুই জানা আছে, তারা ওয়ার্কিং ক্লাস মানুষ, তাদের সবসময় কাজ করতে হয়। ফাঁকা বসে থাকার অধিকার শুধু সেই সব ধনী লোকেদের, যাদের কাছে সব রকম সুযোগ সুবিধা হাতের মুঠোয় থাকে, যেমন তার মামাদের। জিহানের সাথে মামাদের দেখা হতো তখনই যখন ইচ্ছে অনিচ্ছায় তার তুরস্কে আসছেন। সে কখনোই তাদের পছন্দ করতে পারেননি। তার দুই বড় মামা খুবই প্রভাবশালী আর অহংকারী স্বভাবের মানুষ ছিলেন। তাদের সামনে বসতেই মনে হতো তারা যেন খুব রাজকীয় ধরনের মানুষ। সে দাদা আর তার মাম্মি যেন খুব গরিব আর বৃদ্ধ মানুষ। সে একবার মাম্মিকে বড় মামার সামনে কঠোরভাবে মাথা নাড়ে না বলতে দেখেছিল, যেন কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করছেন। মামিকে প্রশ্ন করলে কিছুই বলতেন না, কিন্তু জিহান যখন দাদাকে জিজ্ঞাসা করলো তখন পরিষ্কার করে বললেন, তোমার মাম্মিকে তারা টাকা দিতে চেয়েছিল, কিন্তু সে নেয়নি। কেন? সে অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল। যে মানুষের এই দুটো হাত সুস্থ আছে তার সম্মান লুকিয়ে থাকে কিছু না নেওয়ার ভেতরে। যে হাত বাড়িয়ে ভিক্ষা চায় আমার বাচ্চা, সে নিজের সব কিছু হারিয়ে ফেলে। দাদা সবসময় বলতেন মানুষকে সম্মানের সাথে বাঁচতে হবে আর মরতে হবে মর্যাদা নিয়ে। যেমন দাদা ছিলেন খুব সম্মানিত মানুষ, আর যেমন মা আছেন যারা পরিশ্রম করেন, কষ্ট করে জীবন কাটান, কিন্তু জানেন নিজের দেশে গিয়ে নিজের মর্যাদা বিক্রি করা যাবে না। কিন্তু কেন যে আব্বা তাদের মতো হতে পারলেন না সেটা সে বুঝতে পারতো না। জিহান যখন 8 বছর বয়সী তখন একদিন আব্বা তুরস্কে এলেন। তখন তিনি একটি উচ্চ পদে পৌঁছতে শুরু করেছেন, বেশ টাকা পয়সাও রোজগার করছিলেন, কিন্তু তবুও তাদের অবস্থা বদলায়নি। বরং এইবার প্রথম যে সে দাদা আর আব্বার ঝগড়া শুনল,
উচ্চস্বরে রাগে ফুঁসে উঠে তারা কথা বলতে লাগলেন। সে ভীষণ ভয় পেয়ে গেল। মামি তখন বাসায় ছিলেন না। আবার ঝগড়াঝাটি করে জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে গেলেন। আর দাদা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন। রাতে সে ভয়ে ভয়ে নিঃশব্দে দাদার ঘরে গিয়ে ঢুকলো। লেপ গায়ে দিয়ে ছাদের দিকে চেয়ে দাদা চুপচাপ শুয়ে রয়েছেন। তার মুখ মলিন হলুদ সাদা, চোখ লালচে হয়ে গেছে। দাদা! জিহান ধীরে এসে পাশে বসলো। সে বুঝতে পারল না দাদার কি হয়েছে। সে জিজ্ঞাসা করলো, তিনি কি ঠিক আছেন? খেয়েছেন কিনা? কিছু লাগবে কিনা? দাদা চোখ বন্ধ রেখে তার দিকে তাকানোর মতো করে মাথা নাড়লেন। তুমি জানো জিহান? কাপা বুড়ো হাতে জিহানের ছোট্ট হাতটা ধরে তার চোখের দিকে তাকিয়ে দাদা বলতে লাগলেন, সুলতান টিপুকে যে ধোঁকা দিয়েছিল সে ছিল মীর সাদিক। সে সুলতানের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আর ইংরেজিদের প্রতি আনুগত্য দেখিয়েছিল। পুরস্কার হিসেবে ইংরেজরা তার বহু বংশধরকে ভাতা দিত। তার প্রতি মাসে আদালতে এসে টাকা দিত। কিন্তু জানো জিহান, যখনই মীর সাদিকের পরের প্রজন্মের কেউ ভাতা নিতে আদালতে আসতো তখন চাপরাশি সবার সামনে হাঁক দিত, মীর সাদিক গদ্দারের ওয়ারিশ হাজির হন। এক ফোঁটা অশ্রু দাদার চোখ থেকে গড়িয়ে পড়ে বালিশে গিয়ে ভিজে গেল। আমার বাচ্চা, আমার কথা মনে রেখো। শহীদ যেমন কবরের মধ্য গিয়ে শত বছর বেঁচে থাকেন, তেমনি গদ্দারের গদ্দারিও বহু যুগ ধরে মনে রাখা হয়। দিন শেষে আসল পার্থক্য হলো মানুষ ইতিহাসে সঠিক দলে দাঁড়িয়েছিল নাকি ভুল দলে। বলতে বলতে দাদা তার হাত শক্ত করে দুই হাতে ধরে ফেলেন। এখনো জিহানের মনে আছে সেদিন দাদার হাত কাঁপছিল। আমার বাচ্চা, তুমি কি আমার সঙ্গে একটা ওয়াদা করবে? জিহান ইশারে মাথা নেড়ে সম্মতি জানালো। এই দেশ তোমার নয়, কিন্তু তুমি এই দেশে খেয়ে বড় হচ্ছ। কখনো এই দেশের ক্ষতি করবে না। আর যে দেশ তোমার নিজের, যে দেশ তোমাকে সবকিছু দিয়েছে অথচ তোমার কাছ থেকে কিছুই দাবি করেনি, যদি কখনো সেই দেশের কোনো ঋণ তোমার কাঁধে এসে পড়ে তুমি সেটি তুলে নেবে। আমি সেই বোঝা তুলতে পারিনি যা তোমার ওপর এসে পড়েছে, তুমি সেটি তুলে নিও। তারপর দাদা লেপে একটু জায়গা করে দিয়ে বললেন, এসো আমার পাশে শুয়ে পড়ো। সে ঠিক দাদার বাহুর গায়ে গা লাগিয়ে লেপের ভেতর শুয়ে পড়ল। দাদার গা খুব গরম লাগলো, বিছানাও গরম। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। সে ঘুমিয়ে পড়ল। সকালবেলা সে ঘুম ভেঙে উঠে শুনল দাদা মারা গেছেন। সেদিন জিহান ভীষণ কাঁদলো। মাম্মি অনেক কাঁদলেন। প্রথমবার জিহান বুঝলো মৃত্যু কী জিনিস। মৃত্যুর কোনো চেহারা বা আকৃতি সম্পর্কে সে জানতো না। সে শুধু বুঝলো মৃত্যু ভীষণ ঠান্ডা হয়, দাদার দেহের মতো। সে বারবার দাদার কপাল, চোখ আর হাত ছুঁয়ে দেখল, জমাট বরফের মতন ঠান্ডা আর স্তব্ধ। সেই সন্ধ্যায় এক সমুদ্রমুখী সাদা সিগাল এসে তাদের বারান্দায় পড়ে গেল। সিগালটি আহত ছিল। যখন জিহান গিয়ে দেখল তখনই সিগালটা মারা গেছে। জিহান দুই হাতে বকটাকে তুলে দেখল, সেটাও ঠান্ডা, ঠান্ডা আর শক্ত। এটাই মৃত্যু। আব্বা তখন তাদের সঙ্গে ছিলেন না। কোথায় ছিলেন জিহান জানতো না। শুধু মাম্মি আর সে দাদাকে পাকিস্তান নিয়ে গেল। সেখানেই দাদাকে কবর দেওয়া হলো। সেখানেই তিনি চিরনিদ্রায় শুয়ে রইলেন। কিন্তু আব্বার আর কোনো খবরই ছিল না। সেই দিনগুলোতে মামি খুব বিষণ্ণ হয়ে থাকতেন। দুঃখ ছিল অনেকগুলো, কিন্তু তখন সে দুঃখের গভীরতা বুঝতে পারত না। সে বড় মামুর বাড়িতে ছিল যখন একদিন মামি তাকে বললেন তিনি সুলেমান মামুর মেয়ের সাথে তার নিকাহ পড়াতে যাচ্ছেন। কেন? সে তার সবচেয়ে প্রিয় প্রশ্নটি করেছিল। কারণ এমন কিছু হয়েছে যে হয়তো আমরা আর কখনো এখানে আসতে পারবো না। আমি চাই সম্পর্কের সুতোটা বাঁধা থাকুক, যেন আমার ভাইয়েরা আমার থেকে দূরে সরে না যায়। মামি আরো অনেক কিছু বলেছিলেন, কিন্তু সে মনে রাখতে পারেনি। তার মনে শুধু দাদার কথাগুলো রয়ে গেছে। মামুর বাড়ি, মামানি আর তাদের বাচ্চারা, এই সব কিছুই জিহানের কাছে ভালো লাগতো না। সেখানে থাকলে তাকে আরো বেশি করে অনুভব করিয়ে দেওয়া হতো যে সে তাদের থেকে তুচ্ছ। সে ক্রমে খুব সংবেদনশীল হয়ে উঠতে লাগলো। জিহানের মনে আছে একদিন সে ফুরকান মামুর রান্নাঘরে পানি নিতে গিয়েছিল। ঠিক তখনই দেখলো তার থেকে একটু বড় দাবার রাগে ফ্রিজের দরজা ঠাস করে বন্ধ করে দিল। না, আমি ডিমই খাবো। সাইমা মামানি তাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সে এক গুঁড়ির মতো জেদ ধরে রইল। কেন? সব ডিম শেষ হয়ে গেছে। আমার জন্য ডিম কেন বাঁচিয়ে রাখা হয়নি? হঠাৎ তার দৃষ্টি পড়ল দরজায় দাঁড়িয়ে থাকা গভীর বাদামি চুলের ছেলেটার দিকে। তাকে দেখে দেওয়ার চোখে রাগ আরো বেড়ে গেল। এই লোকগুলো আমাদের বাড়ির সব ডিম খেয়ে ফেলে। এরা আমাদের বাড়িতে এসেছে কেন?
থামো দাবার, ডিমগুলো কোফতায় দিয়েছিলাম, তাই শেষ হয়ে গেছে। এখন আমি ডিম আনিয়ে দিচ্ছি। মামানি জিহানকে দেখেছিলেন কিনা সে জানে না, তবে সে সঙ্গে সঙ্গে সরে গেল। তার ভেতর খুব ক্ষীণ একটা শব্দ হচ্ছিল। ডিম ফাটানোর সময় যে ছোট্ট টক শব্দটা হয়, ওরকমই, ঠিক যেন কারো আত্মমর্যাদায় আঘাত লাগে, তেমন শব্দ। সেদিন রাতে খাবারে নার্গিস কোফতা রান্না করেছিলেন। কোফতার ভেতরে ডিম দেখতে পেয়ে জিহান প্লেট সরিয়ে দিয়েছিল। রাতেও সে কিছু খেলো না। মামার বাড়ির কোনো খাবারই তখন আর তার ভালো লাগছিল না, আর ডিম তো কোনোদিনই নয়। রাতে মাম্মি অবাক হয়ে কারণ জানতে চাইলে সে স্পষ্ট সকালে যে ঘটেছে সব বলে দিল। মাম্মি চুপ হয়ে গেলেন। তারপর তাকে টোস্ট আর অন্য কিছু এনে দিলেন। যতদিন তারা সেখানে ছিল জিহানের ডিম ছুঁয়েও দেখেনি। মাম্মি একবারও তাকে জোর করেনি। তাকে আগের চেয়েও বেশি বিষণ্ণ লাগতো। তারা তুরস্কে ফিরে আসার কিছুদিন পরই আব্বাও ফিরে এলেন। তখন তারা আব্বার সাথে থাকতে লাগলো, আর ঘরের পরিবেশ ভীষণ তিক্ত আর খারাপ হয়ে গিয়েছিল। মাম্মি আর আব্বার প্রায় ঝগড়া হতো। সবসময় আব্বাই উচ্চস্বরে কথা বলতেন, মামি চুপচাপ কাজ করে যেতেন। জিহানও মায়ের অভ্যাসই অনুসরণ করলো, নিশ্চুপ থাকতো। সে নীরবে মায়ের কাজেও সাহায্য করতে লাগলো। তারপর অল্প দিনের মধ্যেই তারা ইস্তাম্বুল ছেড়ে দেয়। শুধু একটা বাড়ি, একটা শহরই নয়, তারা বহু বাড়ি, বহু শহর বদলাতে থাকলো, যেন তারা কারো কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। কার থেকে আর কেন সে জানতো না, কিন্তু সে আব্বাকে সবসময় উৎকণ্ঠিত আর অস্থির দেখতে পেত। বেশি সময় লাগেনি, সে তখন 10 বছরে, যখন বুঝে গেল আব্বা কিসের ভয়ে আর কার কাছ থেকে পালাচ্ছেন। আর সেটা সে জেনেছিল তখন, যখন সে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটাকে দেখেছিল। এই দিনগুলোতে তারা ছিল আন্তাকিয়ায়। আবার এক বন্ধুর ফার্ম হাউসের 2টা ঘর তাদের ব্যবহার করতে দেওয়া হয়েছিল। মা সেই লোকদের বাড়িতেও কাজ করতেন, আবার ফসলের মাঠেও কাজ করতেন। তখন ফসল কাটার মৌসুম। আন্তাকিয়ার বাতাসে কাটা ধানের গন্ধ ভেসে বেড়াচ্ছিল। ফার্মের ছাদে উঠলে দূরে পড়ন্ত বিকেলের অস্পষ্ট সিরিয়াস সীমান্ত বরাবর একটা রেখা দেখা যেত। সে প্রায় সেখানে দাঁড়িয়ে দূরে সেই সীমানার দিকে তাকিয়ে থাকতো। কিন্তু সেদিন রাতে সে ঘুমিয়েছিল, তখনই সে সেই শব্দটা পেল। সে হঠাৎ চমকে উঠল। মামি সেখানে নেই। আজ রাতে মায়ের ফসলের কাজ শেষ করতে দেরি হবে, সে জানে। তাহলে এই শব্দ কার? যেন কেউ করুণ ব্যথার চিৎকার দিল। শব্দটা এসেছে পাশের ঘর থেকে। সে সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে গেল। সে ভয় পায়নি, সে তো মেজর আহমদ শাহের সাহসী নাতনি। সে স্যান্ডেল পায়ে দিয়ে দরজা খুলে বাইরে বের হলো। পাশের ঘরটা, যেখানে সাধারণ জিনিসপত্র রাখা হতো, সেখানে লাইট জ্বলছে। জিহান দরজা ঠেলে ভেতরে গিয়ে দেখলো ভেতরের দৃশ্যটা ভয়ঙ্কর। ঘরের জিনিসপত্র সব উল্টাপাল্টা হয়ে ছড়িয়ে ছিটে আছে, যেন ভীষণ মারামারি হয়েছে। আবার এক কোণে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছেন, হাতে একটা ছুরি, যার ধার থেকে টুপটুপ করে রক্ত পড়ছে। আবার নিজেও যেন বিস্ময়ে জমে গিয়ে মেঝের দিকে তাকিয়ে আছে, যেখানে কেউ একজন উল্টো হয়ে পড়ে আছে। আব্বা! জিহান ডেকে উঠল, যেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে। আব্বা মাথা তুললেন। জিহানকে দেখে তার চোখে ভয়ের ছাপ ফুটে উঠল। তাড়াতাড়ি ছুরিটা ফেলে দিলেন। এই এই আমি করিনি, ও আমাকে মারতে যাচ্ছিল, আমি কি করতাম? এলোমেলো ব্যাখ্যা দিতে দিতে তিনি এগিয়ে এসে দ্রুত দরজাটা বন্ধ করে দিলেন। জিহান বিস্ময়িত চোখে উল্টো হয়ে পড়ে থেকে সেই ধূসর দেহটার দিকে তাকিয়ে রইল। আসলে সে তাকিয়েছিল রক্তের দিকে, যে উল্টো হয়ে পড়ে থাকা শরীরের নিচ থেকে বেরিয়ে এসে মেঝে ভিজিয়ে দিচ্ছে। জিহান, আমার কথা শোনো আমার বাচ্চা। আবার ভীষণ অসহায় ভঙ্গিতে তার কাঁধ ধরে সামনে টেনে নিয়ে এলেন। তার আমার বাচ্চা বলার ভঙ্গি একদমই দাদার মতো নয়। ও আমার সাথে লড়াই করছিল, আমার আর কোনো উপায় ছিল না ওকে থামানো ছাড়া। না হলেও আমাকে পাকিস্তানে নিয়ে যেত। আমার বাচ্চা, তুমি এই ব্যাপারটা কাউকে বলবে না, ঠিক আছে? সে শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকালো আর হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমাকে ভীষণ ব্যস্ত আর আতঙ্কিত লাগলো। তুমি কাউকে কিছু বলবে না তো? তোমার মাকেও না? না আব্বা, আমি গোপনীয়তা রক্ষা করতে জানি। সে নিজেই নিজেকে বলতে শুনো। চলো তাহলে, তাড়াতাড়ি করো, আমাদের এই জায়গাটা পরিষ্কার করতে হবে, আর ওর লাশটা কোথাও দূরে নিয়ে গিয়ে লুকিয়ে ফেলতে হবে। আমি ঘোড়া আনছি, ততক্ষণে তুমি তোয়ালে এনে এই জায়গাটা পরিষ্কার করো। জিহান বাধ্যতার সাথে আবার মাথা নাড়ল। কয়েকদিন আগে গোয়াল ঘরে এক গরু আহত হয়ে মরে গিয়েছিল, তার রক্ত দেওয়ালে লেগেছিল। তখন সে মামের সাথে সেটা পরিষ্কার করেছিল। এবারও সে পারবে। আমি এখনই আসছি। আবার দ্রুত বাইরে চলে গেলেন। তার মনে হলো হয়তো আবার কোনোদিন ফিরবেন না, যেমন দাদার ফেরেননি। জীবনে প্রথমবার সে অনুভব করলো তার আব্বার উপর তার ভরসা নেই। কিন্তু কাজ তো তাকে করতেই হবে। সে দৌড়ে গিয়ে
দু-তিনটা তোয়ালে নিয়ে এলো। তারপর পায়ের পাতায় ভর দিয়ে ঝুঁকে মেঝের রক্ত পরিষ্কার করতে লাগলো। ওটা গোয়ালঘরের গরু না, ও হচ্ছে একজন মানুষ, জীবিত একজন মানুষ, যে এখন মৃত। কয়েক মুহূর্তের মধ্যে ভীষণ ভয় তার ভেতরটা দখল করে নিতে লাগলো। তার হাত কেঁপে উঠল, তবু কাজটা তাকে করতেই হবে। কিছুক্ষণ পর অদ্ভুত এক খেয়ালে সে রক্তে ভেজা তোয়ালিটা নাকের কাছে নিয়ে গিয়ে গন্ধ নিল। তারপর উল্টো হয়ে পড়ে থাকা সেই দেহের কাছাকাছি নাক নিয়ে গিয়ে গভীর শ্বাস টানল। এই মানুষটার দেহ থেকে এক ধরনের সুবাস বের হচ্ছে, এমন গন্ধ যে জিহান আগে কখনো পায়নি। ধীরে ধীরে সে গন্ধ তার ভয়কে দূর করে দিল। অনেক কষ্টে সে মানুষটাকে সোজা করে শুয়ে দিল। তারপর তার বুকের উপর, যেখান থেকে রক্ত উপচে বের হচ্ছিল, তোয়ালেটা শক্ত করে চাপ দিয়ে ধরল। সামনে শুয়ে থাকা একটা লাশকে দেখেও তার আর ভয় লাগছে না। এর কারণ সে আহমদ শাহের সাহসী নাতনি বলে নয়, বরং এই মানুষটার ভেতরেই যেন এমন কিছু রয়েছে যে সব দিকে সুগন্ধ আর আলো ছড়িয়ে দিচ্ছে। তার গায়ে কালো প্যান্ট, কালো সোয়েটার আর মাথায় কালো উলের টুপি। গায়ের রং লালচে সাদা। সে ভীষণ সুন্দর আর আকর্ষণীয় একজন মানুষ। সোজা করে শুয়ে দেওয়ায় তার থুতনি যা আগে বুকের সাথে লেগেছিল একটু উপরে উঠে এলো। তখন ঘাড়ে জমা হওয়া পানির ফোঁটা স্পষ্ট দেখা গেল। জিহান তার কপালে হাত রাখলো। দেহটা গরম, দাদার দেহের মতো ঠান্ডা না, শক্ত না, জমাট বাঁধা না, বরং খুবই নরম আর উষ্ণ। তবে কি সে সত্যি মারা গেছে? ঠিক তখনই আব্বা ফিরে এলেন। এবার তিনি আগে যে অনেক বেশি সামনে নিয়েছেন নিজেকে। ওই মানুষটার ক্ষতস্থানে কাপড় শক্ত করে বেঁধে তিনি তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেলেন। বাইরে একটা খোঁড়া বাঁধা ছিল। অনেক কষ্টে মৃতদেহটাকে উল্টে খোঁড়ার পিঠে চড়িয়ে তিনি লাগাম টেনে ধরলেন। জিহানও সঙ্গে গেল। রাতের সময় চারদিকে নিস্তব্ধতা আর এক অদ্ভুতের অন্ধকার। আব্বা ফার্মের পেছনের দিকে চলে গেলেন। সেখানে বড় একটা কাঁচা উঠানের মাঝখানে ফোয়ারা বানানো ছিল। আব্বা কোথা থেকে যেন দুটো বড় বেলচা নিয়ে এলেন আর মাটি খুঁড়তে শুরু করলেন। জিহানও একটা বেলচা হাতে নিয়ে আব্বাকে সাহায্য করতে লাগলো। অনেকক্ষণ পরে একটা গর্ত তৈরি হলো। আব্বা বেশ কষ্ট করে মৃতদেহটাকে খোঁড়া থেকে নামিয়ে গর্তের মধ্যে শুয়ে দিলেন। আব্বা, উনি কি সত্যিই মারা গেছেন? দ্বিধা ভরে সে বলে ফেলল। আব্বা অবাক দৃষ্টিতে তার দিকে তাকালেন। হ্যাঁ, মারা গেছে। না শ্বাস আছে, না হৃদস্পন্দন। উনি কে ছিলেন আব্বা? মাটি ঢালতে ঢালতে আবার কয়েক মুহূর্ত থামলেন, যেন ভাবছেন বলবেন কি বলবেন না। শেষে বলারই সিদ্ধান্ত নিলেন। ও ছিল পাক স্পাই। আর কোনো প্রশ্ন নয়। জিয়ান মাথা নেড়ে বুঝিয়ে দিল, আর কিছু জিজ্ঞেস করবে না। তার চোখ এই কালো পোশাকের মানুষটার উপর স্থির হয়ে রইল, যার উপর এখন আব্বা মাটি ঢেলে দিচ্ছেন। নিঃসন্দেহে সে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, এক স্পাই, পাকিস্তানি গুপ্তচর। ফেরার পরে আবার অসাধারণ দক্ষতায় সব চিহ্ন মুছে ফেললেন। কিছুক্ষণ পরে ঘর যেন আগের মতো হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। জিনিসপত্র সব গুছিয়ে ফেলতে ফেলতে কেন যেন জিহানের আবার ভয় লাগতে শুরু করলো। যতক্ষণ সেই মানুষটা কাছে ছিল ততক্ষণ সব ভয় যেন কোথায় হারিয়ে গেল। কিন্তু যখন থেকে কবর দিয়ে রেখে আসা হলো, তখন সেই পুরনো ভয় আবার ফিরে এলো। আবার সব চিহ্ন মুছে ফেলেছেন, এমনকি মাও কিছু জানতে পারলেন না। কিন্তু জিহানের মনে ছিল, দাদা বলতেন, মানুষ যে জায়গায় যা করে সেখানে তার এক ধরনের আসর থেকে যায়। সেই আসর বা ছাপ কখনো মুছে যায় না। দাদা বলতেন এটা সূরা ইয়াসিনে লেখা আছে। দাদা আরো বলতেন মানুষ যা বলে তার শব্দ বাতাসে ভেসে থেকে যায়। সেই আসর বা ছাপ কখনো মিটে যায় না। সেই বাক্সপাইয়ের আসরও তার মনে সেই ঘরের মেঝেতে আর ফোয়ারার মার্বেলে অঙ্কিত হয়ে রইল। পরে 3 দিন সে জ্বরে কাঁপতে থাকলো। অদ্ভুত এক অনুভূতি যেন তাকে গ্রাস করলো। কেউ যেন তাকে ডাকছে। ফোয়ারার পাশে সেই কাঁচা উঠানের ভেতর থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে। সে কবর থেকে কেউ বলছে তার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। এই অনুভূতি প্রতিটি জিনিসের উপর প্রভাব ফেলে রাখলো। তখনই প্রথমবার সে সেই দৃশ্যটা স্বপ্নে দেখলো। বাস্তবে সে ওই লোকটিকে কবর দিয়ে ফিরে এসেছে, কিন্তু স্বপ্নে সবসময় দেখা যেত তার কবর পুঁতে ফিরে আসতে না আসতেই কবর থেকে উঠে কেউ তাকে ডাকছে। অত্যন্ত সুন্দর, মন কেড়ে নেওয়া এক কণ্ঠস্বর, কিন্তু তার কথা জিহান বুঝতে পারে না। কথাগুলো অস্পষ্ট, গুলিয়ে যাওয়া। জিহান কখনোই বুঝতে পারেনি সে কি বলছে, কিন্তু তারপরও তার মনে হতো হয়তো সেই মানুষটি বলে যাচ্ছে তার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। এরপর খুব তাড়াতাড়ি তারা আন্তাকিয়া ছেড়ে আদানায় চলে এলো। সেখান থেকে কিছুদিন পর কোনিয়ায়। আর যখন জিহান 12 বছরের হলো, তারা 4 বছরের ভেসে বেড়ানোর জীবনের পর তারা আবার ইস্তানবুলে ফিরে এলো। মামি বললেন,
এখন সরকার তাদের অনুমতি দিয়েছে, এখন থেকে তারা নিশ্চিন্তে ইস্তানবুলে থাকতে পারবে। কিন্তু নিশ্চিন্তে তারা কখনো থাকতে পারেনি। মাম্মি আগের মতোই চাকরি করতেন। অন্যদিকে ধীরে ধীরে আব্বার স্বভাব বদলাতে লাগলো। তিনি আগের চেয়ে বেশি অস্থির আর খিটখিটে হয়ে উঠলেন। কখনো কখনো রাগে এতটাই অপ্রকৃতস্থ হয়ে যান যে জিহানের মনে হয় আব্বা বোধহয় পাগল হয়ে যাচ্ছে। তখনই তার সেই পাক স্পাইয়ের কথা মনে পড়ে। এক রাতে মাম্মির সাথে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে এসে শেষমেশ প্রশ্ন করে ফেল, মাম্মি, এই পাক স্পাই কি? মাম্মি কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর বলতে শুরু করলেন, বাবা, পাকিস্তানের আর্মিতে যেসব গোপন সংস্থা থাকে সেখানে সামরিক ও বেসামরিক লোক কাজ করে। তাদের মধ্যে কিছু প্রশিক্ষিত এজেন্টও থাকে। তারা নিজের দেশের গোপন তথ্য রক্ষা করতে অন্য দেশের গোপন তথ্য চুরি করে। কিন্তু তারা করে কি? তারা অন্য দেশে গিয়ে গুপ্তচর বৃত্তি করে, বারবার সাজ বদল করে। তারা এখানে ওখানে ঘুরে বেড়ায়। তাদের কোনো একটিমাত্র নাম বা পরিচয় থাকে না, কোনো একটিমাত্র বাড়ি বা পরিবারও থাকে না। তারা আজ একরকম, কাল অন্যরকম হয়ে যায়। তাদের সব কিছু শেখানো হয় যাতে তারা জেগে থাকতে পারে আর পাকিস্তানের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে। তারা তাদের দেশের চক্ষু হয়। তারপর তারা কি পায়? কিছুই না। আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, যখন কোনো ইউনিফর্ম পরা সৈনিক সীমান্তে লড়তে যায় আর বেঁচে ফিরে আসে, তখন তাকে বলা হয় গাজী। আর যদি জীবন উৎসর্গ করে তবে সে হয় শহীদ। পুরস্কার শুধু ইউনিফর্ম পরিহিতরাই পায়। তাদের নামে পদক হয়, রাস্তার চত্বরের নাম রাখা হয়, তাদের নিয়ে সিনেমা বানানো হয়। কিন্তু যে গুপ্তচর, সে হলো আনসাং হিরো। নাম পরিচয়হীন ভাবে অজানা এক মানুষ নিঃশব্দে অন্য দেশে জীবন কাটায়, একে একে কাজ করে। আর যদি ধরা পড়ে, সাধারণত তাকে বাঁচাতে কেউ যায় না। কেন? জিহান বিস্ময়ে বলল, বাবা, এটাই এই পেশার নিয়ম। যদি কোনো স্পাই ধরা পড়ে, তখন তার দেশ, সরকার, সেনাবাহিনী, সংস্থা কেউই তাকে প্রকাশ্যে নিজের লোক বলে স্বীকার করে না। যদি তাদের প্রশ্ন করা হয়, তখন তারা নির্দ্বিধায় সেই গুপ্তচরকে চিনতেও অস্বীকার করে। অবশ্য তারা অন্য কোথাও তাকে কারাগার থেকে বের করে আনার চেষ্টা করে। কিন্তু যদি তা সম্ভব না হয়, তাহলে গুপ্তচরকে সারা জীবন জেলে কাটাতে হয়। যদি সে গোপন তথ্য ফাঁস করে দেয়, সে হয়ে যায় গাদ্দার, বিশ্বাসঘাতক। তাই তাকে তার প্রকৃত পরিচয়ও লুকিয়ে রাখতে হয়। কারণ পৃথিবীর সব দেশে গুপ্তচর বৃত্তি শাস্তি হলো মৃত্যু। আর যদি কোনো দেশে তার উপর স্পাই হওয়া প্রমাণিত হয়, তাহলে তাকে মেরে ফেলা হয়। তার লাশও কোথাও বিনা নাম নিশানায় কবর দেওয়া হয়, না হয় অন্য কোনোভাবে গায়েব করে ফেলা হয়। অনেক সময় তো দীর্ঘদিন পর্যন্ত তার পরিবারের লোকজনও জানে না যে সে কোথায় আছে। তার জানাজাও পড়ানো হয় না। তার চোখের সামনে ভেসে উঠলো আন্তিকায় সেই ফোরার পাশের কবরটা, নাম নিশানাহীন এক কবর। তাহলে তো তারা কিছুই পেল না, মাম্মি। বাবা, যে মানুষ এই কাজের জন্য নিজেকে উৎসর্গ করে, সেটা জানে যে ধরা পড়লে কিংবা অন্য শত্রু দেশে মারা গেলে তার সাথে কি হতে পারে। ইতিহাস তাকে কখনো বীর হিসেবে মনে রাখবে না। তার দেশেও তার ফাইলে টপ সিক্রেট অথবা ক্লাসিফাইড লিখে সিলমোহর লাগিয়ে বন্ধ করে দেওয়া হবে। সে সব কিছু জেনে বুঝেই নিজেকে এই কাজের জন্য উৎসর্গ করে। জানো কেন? কেন? সে তার পছন্দের প্রশ্নটা আবার করার সুযোগ পেল। কারণ বাবা, যে মানুষ নিজের জীবন আল্লাহর পথে লড়াইয়ের জন্য উজাড় করে দেয়, তার কাছে দুনিয়ার পদক বা ইতিহাসে নাম লেখা থাকলেও কি থাকলো না, এসবের কোনো দাম নেই। তার কাছে এটাও গুরুত্বপূর্ণ না বন্দী হলে সবাই তাকে ছেড়ে যাবে কিনা, আর মারা গেলে তার জানাজা পড়ানো হবে কিনা। কারণ তার লক্ষ্য হয় আল্লাহর সন্তুষ্টি। যার কাছে আল্লাহর সন্তুষ্টি থাকে, তার কাছে আর কিছুই গুরুত্বপূর্ণ থাকে না। মাম্মি তাকে প্রায়ই আমার সব কথা বলতেন, তারপর হঠাৎ চুপ করে যেতেন। কিছুক্ষণ পরে আরেকটা প্রসঙ্গে চলে গিয়ে বলতেন, নিজের দেশের গোপন তথ্য কখনো বিক্রি করা উচিত নয়। মানুষ এত সামান্য দামে নিজের সবকিছু বিক্রি করে দিতে কিভাবে রাজি হয়ে যায়? তখন তার চোখে এক অদ্ভুত মর্যাদার আলো ঝলমল করত। অনেক বছর পর যেখানে এই মর্যাদার উৎস বুঝতে পেরেছিল। আর সেটা তখন হলো যখন তাদের গলির পেছনের গলিতে থাকা এক ছেলে, হাক্কান, রাস্তায় জিহানের দিকে তাকিয়ে টিটকারি করে বলল, সে এক শরণার্থী আর তার বাবা এক পলাতক আসামি।